হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, গত পর্বে আমরা একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিনেমা জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন করেছিলাম। আর আজকের পর্বে আমরা ওই মুভির দ্বিতীয় পার্ট জার্নি টু দ্য মিস্টিরিয়াস আইল্যান্ডটি সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। কাহিনী শুরু হয় রাতের অন্ধকারে। সিকিউরিটি গার্ডদের চোখ এড়িয়ে এক তরুণ ছেলে একটি স্যাটেলাইট কমিউনিকেশন টাওয়ারে চড়ে ওঠে। এই ছেলেটাই আমাদের গত পর্বের হিরো শন অ্যান্ডারসন। সে আসলে একটা সংকেত ধরেছে, একটা ক্রিপ্টিক বার্তা যেটা তার দাদু পাঠিয়েছেন। এই বার্তা এসেছে এক মিস্টেরিয়াস দ্বীপ থেকে। সিগন্যালে বলা হয়েছে দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড ইজ রিয়েল। তবে এফবিআই এজেন্টরা এসে এখানে সংকেত ধরে ফেলে, কিন্তু তখন সেখানে এসে হাজির হয় তার সৎ বাবা হ্যাঙ্ক পারসন। আর এখানে হ্যাঙ্কের চরিত্রে অভিনয় করছে সবার জনপ্রিয় ডোয়েন জনসন দ্য রক। তো আমরা দেখতে পাই হ্যাঙ্ক এখানে শনকে বাড়িতে নিয়ে যায় এবং এখানে আমরা দেখি তাদের মাঝে দূরত্ব। শন তার আসল বাবাকে হারিয়ে ফেলেছে আর হ্যাঙ্ক এসে ঠিক মেনে নিতে পারেনি। তো শন যখন সেই সংকেতটি নিয়ে একটু গবেষণা করছিল, হ্যাঙ্ক বুঝতে পারে শনের সেই সংকেতের পিছনে কিছু একটা রহস্য আছে। সে শনের সাথে বসে সংকেত বিশ্লেষণ করে। তিনজন লেখকের নাম পাওয়া যায়, বার্নস, সুইফট এবং স্টিভসন। তাদের লেখার ভিতর থেকে সংকেত কেটে বুঝে তারা এই তিনজন আসলে একই দ্বীপের কথা বলেছিলেন। আর সেই দ্বীপ কোথায়? সাউথ প্যাসিফিকের মাঝখানে। এখানে হ্যাঙ্ক শনের বিশ্বাস পায় তারা ঠিক করে হাওয়ায় যাবে, কারণ এই সংকেত ওই দিক থেকে এসেছে। শনের মুখে একটু হাসি আসে। সে বলে, আমার দাদু যদি বেঁচে থাকে তাহলে আমি তাকে খুঁজে বের করবই। তো হাওয়ায় পৌঁছানোর পর ওরা খুঁজতে থাকে একজন লোকাল গাইড। এখানে দেখা মেলে এই সিনেমার আরও দুটি চরিত্র, গাভাটো এবং তার মেয়ে কেলানি। গাভাটো একজন মজার লোক যে কিনা টাকার লোভে গাইড হতে রাজি, আর কেলানি একটু বিরক্ত তার বাবার উপর রাগ সব সময়, তবে সে খুব সাহসী। গাভাটোর কাছে একটি হেলিকপ্টার ছিল যেটির একেবারে নাজেহাল অবস্থা, কিন্তু সে এখানে বলে আমার প্লেন একটু ঝাঁকুনি দেয় কিন্তু এখনো ওড়ে। এরপরের সিনে আমরা দেখতে পাই ওরা সবাই হেলিকপ্টারে করে যাত্রা শুরু করে দ্বীপের উদ্দেশ্যে। মেঘলা আকাশ, সমুদ্রের মাঝখানে বৃষ্টি, বজ্রপাত, সবকিছু খুবই সিনেমাটিক। একসময় ঝড় শুরু হয়, হেলিকপ্টার কাঁপতে থাকে আর সবার মুখে আতঙ্ক। আমরা দেখতে পাই তারা সমুদ্রের মাঝখানে এমন একটি স্থানে চলে এসেছে যেখানে অনেক ঘূর্ণিঝড় আর টর্নেডো রয়েছে। বড় একটা বজ্রপাত হানার পর হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারায় আর সবাই চিৎকার করে নিচে পড়ে যেতে থাকে। আমরা দেখতে পাই তাদের ওই হেলিকপ্টারটি নিচে দিকে পড়তে পড়তে একটি টর্নেডোর মধ্য দিয়ে এমন একটি আইসল্যান্ডে এসে পৌঁছয় যেখানে কোনো মানুষের বসবাস নেই। ওরা চোখ খুলে দেখে একটা জায়গা যেটা পৃথিবীর কোনো ম্যাপেই নেই। গাভাটো জ্ঞান ফেরার পরে বলে, এটা তো হাওয়াই না, আমি নিশ্চিত মরে গেছি এবং এটা হয়তো স্বর্গ হবে। তবে বাকি সবাই বুঝে ফেলে তারা পৌঁছে গেছে দ্য মিস্টেরিয়াস আইল্যান্ডে। তো তারা এগোতে থাকে দ্বীপের গভীরে এবং হঠাৎ তারা একটা হাতি দেখতে পায় যেটা ছিল তাদের থেকে তুলনামূলক অনেক ছোট। আর এই দ্বীপের একটি মজার তথ্য হলো এই দ্বীপের প্রাণীগুলো আকার উল্টো। যা পৃথিবীতে বড় এখানে সেগুলো ছোট, আর যা পৃথিবীতে ছোট এখানে সেগুলো বিশাল। এখানে আমরা দেখতে পাই কেলানি শনকে দোষারোপ করতে শুরু করে। সে শনকে বলে, তোমার কারণে আমরা এই দ্বীপে এসে আটকে গিয়েছি। আর এখানে আমরা শনের চোখে শুধুমাত্র রোমান্স দেখতে পাই। সেই সময় শন আর কেলানির মধ্যে কিছু রোমান্টিক মজার আলাপও হয় এবং আমরা বুঝতে পারি যে শন কেলানির প্রেমে পড়েছে। এরপর তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে এবং তারা এমন একটি স্থানে এসে পৌঁছায় যেখানে অনেকগুলো বড় বড় ডিম রয়েছে। তারা প্রথমে বুঝতে পারে না যেগুলো কিসের ডিম। হঠাৎ করে তারা দেখতে পায় সেখানে অনেক বড় একটি মনিটর লিজার্ড, যেটা তাদের অবস্থানে টের পেয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে যায় এবং সেটা শনের পেছনে দৌড়তে শুরু করে। সবাই পালিয়ে বেড়ায়। আমরা দেখতে পাই সেই মনিটর লিজার্ডটি তাদের সবাইকে ক্রমাগতভাবে ধাওয়া করে চলেছে এবং একটি পর্যায়ে সেই মনিটর লিজার্ডটি যখন তাদের উপর আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় আমরা দেখতে পাই কোনো একটি লোক একটি বড় গাছ সেই মনিটর লেজারটির মুখের দিকে মারে এবং যার ফলে সেই মনিটর লেজারটি সেখানে অজ্ঞান হয়ে যায়। তারা তখন বুঝতে পারছিল না কে তাদের জীবন বাঁচালো। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় শনের দাদু আলেকজান্ডার। শন এখানে তার দাদুকে দেখতে পেয়ে অনেক খুশি হয় এবং সে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তো শনের দাদু তাদের সবাইকে এই মিস্টেরিয়াস আইল্যান্ড সম্পর্কে বলতে শুরু করে এবং পথে
তার দাদু শনকে বলছিল, আমি জানতাম তুমি একদিন না একদিন এখানে ঠিকই আসবে শন। এরপর তারা সবাই শনের দাদুর তৈরিকৃত একটি কাঠের তৈরি বাসাতে গিয়ে পৌঁছয়, যেটা কিনা একটি গাছের মধ্যে অবস্থিত। এখানে আমরা দেখতে পাই শনের মতো তার দাদুও হ্যাংকে একদমই পছন্দ করছিল না। তবে কিছুই করার নেই, তারা যেহেতু এখানে একই সাথে আটকে পড়েছে, তাদেরকে মিলেমিশে থাকতে হবে। তো আমরা দেখতে পাই দাদুর সেই ভাষায় তারা রাত কাটায়। পরের দিন সকালে তারা ঘুম থেকে ওঠার পর শনের দাদু তাদের সবাইকে নিয়ে যায় পাহাড়ের অপর পাশে থাকা একটি পুরনো স্থাপত্য, যেটি হচ্ছে অ্যাটলান্টিস। হ্যাঁ বন্ধুরা, এটি সেই অ্যাটলান্টিস যেটি কিনা পানির নিচে ডুবে গিয়েছিল। তো তারা যখন সেখানে গিয়ে পৌঁছয়, হ্যাংক এখানে বুঝতে পারে যে এই দ্বীপটি খুব শীঘ্রই সমুদ্রের নিচে তলিয়ে যাবে। এই কারণে সে দাদু আলেকজান্ডারকে বলে, আমাদেরকে যত দ্রুত সম্ভব এই দ্বীপ থেকে বের হতে হবে। এখানে হ্যাংকের দাদু বলে, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাইম আছে এখান থেকে বের হওয়ার, আমরা আপাতত এই আইসল্যান্ডই এক্সপ্লোর করি, তারপর এখান থেকে আমরা বের হতে পারবো। কিন্তু হ্যাংক এখানে নিজের ক্যালকুলেশনের মাধ্যমে বলে যে এই দ্বীপটি আগামী 3 দিন বা 2 দিনের ভিতরেই ডুবে যাবে। যেটা শুনতে পেরে সবাই একদম মাথায় হাত দিয়ে ফেলে এবং তারা দ্রুত এখান থেকে বের হওয়ার একটি উপায় খুঁজতে শুরু করে। শনের দাদু আলেকজান্ডার এখানে তাদেরকে একটি বুদ্ধি দেয়। সে বলে যে অনেক আগে এখানে ইন্ডিয়ার একজন নাবিক তার সাবমেরিন নিয়ে এসেছিল, যার নাম ছিল ক্যাপ্টেন নিমো। সে যেহেতু তার সাবমেরিনটি নিয়ে এই দ্বীপে এসেছিল, সেহেতু সেই সাবমেরিনটি দ্বীপের আশেপাশেই সমুদ্রের কোনো এক প্রান্তে হবে। কিন্তু এত বড় দ্বীপের মধ্যে তারা সেই সাবমেরিনটি কোথায় খুঁজে পাবে সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই ছিল না। তখন শনের দাদু বলে যে এটার খোঁজ আমাদেরকে একমাত্র ক্যাপ্টেন নিমোই দিতে পারবে, যে হয়তো মারা গিয়েছে কিন্তু তার প্রাসাদে এখনও সেই সাবমেরিনের নকশা রয়েছে। তো তারা সবাই একটি পুরনো ধ্বংসস্তূপে এসে পৌঁছায়, যেখানে ক্যাপ্টেন নিমোকে দাফন করা হয়েছে। তবে সেখানে হ্যাংক, শন বা গাভাটো কেউ যেতে পারবে না, কারণ রাস্তাটি ছিল খুবই ছোট, যার কারণে কেলানি সেই ধ্বংসস্তূপের ভিতরে যায় এবং ক্যাপ্টেন নিমোর কঙ্কালের হাত থেকে সেই সাবমেরিনের নকশাটি নিয়ে বেরিয়ে আসে। তারা যখন সেই পাহাড়টি পেরিয়ে আসে, তখনই তারা একটি ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করে। তারা দেখতে পায় লাভার উপর থেকে যে আগুনের ছাই উড়ে আসছে সেগুলো মূলত স্বর্ণের। আর তারা যখন সেই লাভাটির দিকে তাকায়, তারা দেখতে পায় পুরো লাভাটির আগুনই মূলত স্বর্ণ দিয়ে তৈরি। বাট তাদের কাছে যেহেতু বেশি টাইম ছিল না, তাই তারা সেখানে যেতে পারেনি এবং সামনের দিকে এগোতে শুরু করে। তো তাদের প্ল্যান অনুযায়ী তারা সামনের দিকে এগোতে শুরু করে এবং তারা যখন একটু সামনে এগোয়, তখন অনেক বড় বড় পাহাড়ের সম্মুখীন হয়, যেটা পার করতে তাদের একদিনেরও বেশি সময় চলে যাবে। সেই কারণে তারা প্ল্যান খুঁজতে থাকে কিভাবে খুব দ্রুত এখান থেকে পার হওয়া যায়। ঠিক তখনই দাদু আলেকজান্ডার একটি বড় মৌমাছি নিয়ে তাদের সামনে এসে হাজির হয়। মৌমাছিটি এত বড়ই ছিল যে একটি মৌমাছির উপরে 2 থেকে 3 জন আরামসে উঠতে পারবে। তো দাদু আলেকজান্ডারের দেখা দেখি একটি করে মৌমাছি ধরে নেয় এবং মৌমাছির পিঠে বসে তারা সামনের দিকে এগোতে শুরু করে। তারা যখন মৌমাছির পিঠে বসে আকাশে উড়ছিল, তখনই কিছু বড় পাখি তাদের উপর আক্রমণ করে দেয় তাদেরকে খাওয়ার জন্য। কিন্তু এখানে হ্যাংক এবং শন তাদের সাহসিকতার পরিচয়ের মাধ্যমে সেই পাখিগুলোকে খুব বাজেভাবে শায়েস্তা করে সেখান থেকে পেরোতে সক্ষম হয়। এখানে আমরা দেখতে পাই এত কিছুর মধ্যে শন তার পায়ে অনেক বাজেভাবে আঘাত পেয়েছে, যার ফলে সে ঠিকমতো দাঁড়াতে পারছে না। ইতিমধ্যে রাত হয়ে যায় এবং তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন তারা সবাই ঘুম থেকে উঠে, তারা দেখতে পায় সমুদ্রের পানি আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে এবং হ্যাংক এখানে বুঝতে পারে যে আগামী কিছু ঘন্টার মধ্যেই এই দ্বীপটি পুরোপুরি ডুবে যাবে এবং এই দ্বীপটি যদি ডুবে যায়, তারা সবাই সেই দ্বীপের সাথে ডুবে মারা যাবে। আমাদের কোনো রকমের সময় নষ্ট না করে এখনই সেই সাবমেরিনটি খুঁজে বের করা দরকার। তবে তারা সবাই দেখতে পায় গাভাটো তার স্থানে নেই। গাভাটো কোথায় গেল? আসলে গাভাটো গেছে সেই লাভার কাছ থেকে স্বর্ণ কুড়িয়ে আনতে, যেটা দিয়ে সে নিজের এবং নিজের মেয়ের জন্য খুব সুন্দর একটা লাইফস্টাইল লিড করতে পারবে। কিন্তু তাদের হাতে তো পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না যে তারা এখন গাভাটোর কাছে যাবে, কারণ তারা সবাই যদি এখন গাভাটোকে খুঁজতে চলে যায়, তাহলে সাবমেরিনটি কে খুঁজবে? আর বেশি দেরি হয়ে গেলে এই দ্বীপটি ডুবে যাবে এবং যার ফলে তারা সবাই এখানে মারা পড়বে। তো তারা সবাই এখানে প্ল্যান করে 2 দলে বিভক্ত হয়ে যায়। আমরা দেখতে পাই শন এবং হ্যাংক চলে যায় সেই সাবমেরিনটি খুঁজতে
আর অন্যদিকে দাদু আলেকজান্ডার আর কেলানি চলে যায় তার বাবাকে খুঁজতে। অন্যদিকে আমরা দেখতে পাই গাভাটো এমন একটি স্থানে এসে পৌঁছেছে যেখানে সে এক ধরনের সোনার পাথর পায়, যেটি খুঁড়তে খুঁড়তে সে একদম ক্লান্ত হয়ে পড়ে এবং সোনার পাথরটি এতটাই বড় ছিল যেটি তার পক্ষে বয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। ততক্ষণে সেখানে কেলানি এবং আলেকজান্ডার চলে আসে, যারা গাভাটোকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই শন এবং হ্যাংক পৌঁছে যায় একটা উঁচু পাহাড়ের মাথায়, যেখান থেকে নিচে দেখা যায় সমুদ্রের গহীনে লুকিয়ে আছে ক্যাপ্টেন নিমোস নিউচেলাস সাবমেরিন। আর ইতিমধ্যেই সেই দ্বীপটি একদম ভাঙতে শুরু করেছে, বড় বড় পাথর গড়িয়ে পড়ছে, মাটিতে ফাটল ধরছে। তো এরপর শন এবং হ্যাংক পুরো প্রস্তুতি নিয়ে চলে যায় পানির গভীরে। পানির অনেক গভীরে গিয়ে তারা সেই সাবমেরিনটি খোঁজে, কিন্তু সেই সাবমেরিনটি চালু করতে হবে এক ধরনের পাওয়ার বার্স দিয়ে, যা সাধারণ ব্যাটারিতে সম্ভব না। তখনই তারা সেখানে একটি ইলেকট্রিক ইলকে দেখতে পায়, যেটির আকৃতি ছিল অনেক বিশাল। শন এবং হ্যাংক এখানে একটি প্ল্যান করে যে তারা সেই ব্যাটারির সাথে একটি তার যুক্ত করে যদি কোনোভাবে সেই ইলেকট্রিক ইলের মুখে দিতে পারে, তাহলেই তাদের সেই সাবমেরিনটি চালু হবে। আর তাদের সেই প্ল্যান মাফিক তারা সেটিই করে। আমরা দেখতে পাই শন সেই সাবমেরিনটির ভিতরে বসে হ্যাংকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর এদিকে হ্যাংক তার হাতে একটি স্পেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যেটিতে তার লাগানো এবং যেটি মূলত যুক্ত হয়ে আছে সেই সাবমেরিনটির ব্যাটারি সাপ্লাইয়ের সাথে। তো সেই ইলেকট্রিক ইলটি যখন হ্যাংককে খাওয়ার জন্য আসে, তখন হ্যাংক সেই স্পেয়ারটি ইলেকট্রিক ইলের মুখে ছুঁড়ে মারে, এবং যার ফলে সেখানে পাওয়ার বার্স্ট হয় আর সেই সাবমেরিনটি চালু হয়ে যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাই সেই দ্বীপটি পুরোপুরিভাবে ভেঙে যাচ্ছে, আর আলেকজান্ডার আর বাকি দুইজনও সেখানে উপস্থিত হয়। তারা তিনজন পানিতে ঝাঁপ দেয় এবং ততক্ষণে সেখানে শন এবং হ্যাংক তাদের সেই সাবমেরিন নিয়ে চলে আসে। তবে এখানেই কিন্তু শেষ নয়। আমরা দেখতে পাই সাবমেরিন ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু পথ আটকে দিচ্ছে ভাঙা পাথরের স্তূপ। অনেক বড় একটি পাথর তাদের সাবমেরিন দিকে পড়তে শুরু করে, যেটির সাথে যদি সাবমেরিনের সংঘর্ষ হয় তাহলে তাদের সেই সাবমেরিনটি সেখানেই ভেঙে চুরমার হয়ে যাবে। গাভাটোর কাছে সেই সাবমেরিনের কন্ট্রোল দিয়ে চলে যায় একটি মিসাইলের কাছে, যে মিসাইলটি সে ছুঁড়ে মারে সেই পাথরটির দিকে, আর যার ফলে সেই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর তাদের সাবমেরিনটি বেঁচে যায়। অবশেষে সেই সাবমেরিনটি বেরিয়ে আসে সেই দ্বীপ থেকে, আর পেছনে দেখা যায় পুরো দ্বীপটা এক ঝড়ের মতো পানির নিচে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ রহস্যময় সেই মিস্টেরিয়াস আইল্যান্ডের সমাপ্তি ঘটেছে। এভাবেই সবাই শান্তিতে বেঁচে ফিরতে পারে সেই আইল্যান্ড থেকে। আমরা দেখতে পাই তারা ফিরে এসেছে হাওয়াইতে। তো এরপর প্রায় 1 বছর কেটে যায় এবং আমরা দেখতে পাই শনের জন্মদিনে তারা সবাই একত্রিত হয় দাদুর হাতে একটা নতুন বই, যেটাতে লেখা জার্নি 3 ফ্রম দ্য বটম অফ দ্য সি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাতে আরও লেখা রয়েছে নেক্সট অ্যাডভেঞ্চার কামিং সুন, অর্থাৎ এরপর আমরা আরও একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে যেতে চলেছি। আর এরই সাথে এই অসম কনসেপ্টের অ্যাডভেঞ্চার অ্যাকশন সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল জার্নি টু দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড মুভির ফুল ব্যাখ্যা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আসছে আরও ভয়াবহ রহস্যময় সিনেমার বাংলা এক্সপ্লেনেশন। দেখা হবে এর পরের এপিসোডে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।